ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করতে পতিত স্বৈরাচারীরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কেউ যেন বিপ্লবকে ব্যর্থ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এদিকে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বারবার। হত্যা, সংঘর্ষ, সংঘাতে প্রতিনিয়তই বাড়ছে সংখ্যা। রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন ঘটনায় নাম আসছে পলাতক স্বৈরাচারীর দোসরদের। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় করণীয় কি হবে তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে হতাহতের ঘটনা কিংবা চট্টগ্রামে আইনজীবী হত্যায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসকন ইস্যুতে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক। তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। এদিন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও পরিষদ আয়োজিত মিলন মেলায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই বিপ্লবে অর্জিত বিজয় নষ্ট করতে পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সফলতা বিসর্জন দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়, কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। নিজেদের সংঘাতে যেন বিপ্লবের ফসল নষ্ট না হয় সেজন্য ছাত্রদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা যে ধর্মেরই হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে তিনি সাংবাদিকদের বলেন, দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িতদের নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্য ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্মী সম্মেলনে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে হবে। এই সংস্কারের জন্য আমরা 41 দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি। 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। শুক্রবার রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার নির্বাচন কমিশনের উপর বড় কোনো চাপ নেই বলেও মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আউয়াল কমিশনের উপর। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আউয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে।
বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। টিকিট থেকে মুক্ত হচ্ছে না আকাশপথের টিকিট বাণিজ্য। বিদেশগামী ফ্লাইটের টিকিট প্রতি দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা। যাত্রীরা বলছেন, দেশের বাইরে কমে টিকিট মিললেও দেশে তা অধরা। এজেন্সিগুলোর অভিযোগ, গ্রুপ টিকিট কালোবাজারিদের দৌরাত্মে ব্যবসা করতে পারছেন না তারা। যদিও এয়ারলাইন্সগুলোর বক্তব্য, চাহিদা সাপেক্ষে বাড়ছে দাম। নিয়ন্ত্রণে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুরে সংকট সৃষ্টি হয় টিকিটের, বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। প্রবাস টিকিট কাটলে দেখা গেছে 40-42 হাজার টাকার ভিতরে আমরা হাফ ডাউন টিকিট কাটতে পারি, কিন্তু বাংলাদেশে আমরা সিঙ্গেল একটি টিকিট কাটতে ভাই আমাদের 50,000, 55,000, 70,000 টাকা পুঁজি নেই। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই, পাকিস্তানের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি না। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। রেগুলার প্যাসেঞ্জারের সাথে সাথে এডিশনাল বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি মার্কেটে চলে আসছে এই উইন্টারকে টার্গেট করে। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবেই। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা আমাদের বিমান মন্ত্রণালয় তারা এই বিষয়টাকে খুব স্ট্রংলি সার্ভিলেন্স করতে পারে, কারণ টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে একটা সার্ভিলেন্সের মাধ্যমে এই অটোমেশনটা আসলে কারা এই কাজটা করতেছে এবং কারা এই কাজটা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশপথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কাল প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। কমিটির সদস্যরা জানিয়েছেন, দুর্নীতিবাজ ধরতে নয় বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যার সমাধান করতে না পারলে কোনো সুফল দেবে না শ্বেতপত্র। উচ্চ মূল্যস্ফীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফ্লেশনটা। মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ব্যবসা বাণিজ্যে গতি আনা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি।
এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি। অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি, কোথায় কি সমস্যাগুলো ছিল, রিফর্মগুলো কেন হলো না, কারণটা কি, তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক কি থাকছে শ্বেতপত্রে, তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 29 আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান, তারা কোনো দুর্নীতি ধরবেন না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন। এটা কোনো গোপনীয় দলিল না, এটা স্বচ্ছতার অনুশীলন। এটা দুর্নীতি ধরার কমিটি না। দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি 24 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র। দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হল। অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিতে গত 15 বছরে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল, তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয়নি। একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন, বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর 94 দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্বেতহস্তি প্রকল্পে খরচ 10.5 কোটি। লাভ তো দূরের কথা, প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে 27 লাখ টাকা। অথচ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি 8 বছরেও। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এই জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চায়নার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে। অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10.5 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল। শ্বেতহস্তি এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি,
ওই পারও যদি অপডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে। এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বেসরকারি হলেও সরকারি অর্থায়নে গড়ে উঠেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাবে ভবন, হোস্টেল, রাস্তাঘাট সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন সাবেক আওয়ামী লীগ নেতারা। আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো আইনগত ভিত্তি নেই। তবে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। এনে জাকিরের রিপোর্ট। 2017 সালে বান্দরবান সদর উপজেলার সুয়ালুক এলাকায় 100 একর জায়গার উপর নির্মাণ করা হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়। রাজি হননি প্রশাসনের কেউ, এমনকি এখনো ক্লাস চলছে জেলা পরিষদ ভবনের অস্থায়ী ক্যাম্পাসেই। সরকারি অর্থায়নে নির্মাণ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো মোটা ফি আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এ কারণে দরিদ্র কোনো শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছে না এই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, তার কারণে অনেকে সেমিস্টার ফি কারণে পড়তে চায় না বা পড়তে ভয় পায়। এই সেমিস্টার ফি যদি একটু কমানো যায় তো সেক্ষেত্রে অনেক ভালো হয়। কেউ জানে না এখানে একটা ইউনিভার্সিটি আছে। যদি এটা পাবলিক করা হয় তখন সব জায়গা থেকে মানুষ আসবে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্ট। আমাদের এখানে অধিকাংশ শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র এবং তাদের পক্ষে আসলে এত টাকা দিয়ে প্রাইভেট ইয়েতে পড়ার মতো সামর্থ্য তাদের নাই। এটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলে যেসব ছাত্ররা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এসে ড্রপ হচ্ছে, আমি আশা করি এই প্রজন্মকে রক্ষা করার জন্য প্রাইভেট থেকে পাবলিক করলে এই প্রজন্ম রক্ষা পাবে। আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো আইনগত ভিত্তি নেই। যেহেতু এখানে সরকারি স্বার্থ এবং জনগণের স্বার্থ জড়িত, এই অবস্থায় সরকার চাইলে আইন করে বর্তমান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিবর্তে সরকারিভাবে এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য আইন করতে পারেন। নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের প্রতিবেদন সহ নিয়ে আমরা বসে এই নিয়ে আমরা একটা সংস্কারের পথ অগ্রগতি দেখে জনগণের কল্যাণ হয় আর অংশগ্রহণমূলক হয়, সকলে মিলে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 2019 সালে যাত্রা শুরু করে বান্দরবান বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা 300। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। হতেই ব্রাহ্মণবাড়িয়ায় আমনের দাম ঊর্ধ্বমুখী। কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কিনে বাজারে কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখার অভিযোগ ব্যাপারীদের। চালের উৎপাদন খরচও বেড়েছে বলে দাবি মিল মালিকদের। এ অবস্থায় আড়তদাররা বেশি লাভবান হচ্ছেন বলে জানান কৃষক। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ধান কাটার উৎসব। পুরাতন ধানের পাশাপাশি নতুন আমন ধানও বাজারে আসতে শুরু করেছে। ব্যাপারীরা বলছেন, মৌসুমের শুরুতে দাম বাড়তি থাকায় কৃষকদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান কিনছেন তারা। সেই ধান যারা সবচেয়ে বড় আড়ত আশুগঞ্জ নিয়ে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারছেন না। তবে মিল মালিকদের দাবি, ধানের পাশাপাশি বেড়েছে চাল উৎপাদন খরচও। 1230 টাকা বেচছি, এখন তো আমরা কিনে আনছি আমরা পড়তে পারি আছে আমরা 1350 টাকা, এখন তো আমরা লস হইতেছে। 3-4 দিন ধরে আমরা বইয়ে রয়েছি কিন্তু পার্টি পাই না। মোকামের থেকে কিনন লাগে আপনার 1600 1650 টাকা, ধরনি আনায় বেতন লাগে আপনার 1500 20-30 এরকম বেতন লাগে। সরকার তো যে নির্দেশে এলইডি গিয়ে সেটা কোনো ব্রয়লার পার্টি কোনো চাউল দিতে পারবে না। ধান আইনা ব্যস্ত পারতেছে না, ব্রয়লার পার্টি চাল ধান নিতে যাইতেছে না। অন্যান্য বছর যে সহজে ধানগুলা পাইতাম, এই ধানগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি না। আমাদের বাজার অনেক আপ ডাউন করতেছে। তবে কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় অভিযানে মূলত লাভবান হচ্ছেন ধানের আড়তদাররা। যে পরিমাণ আপনার সার হাল সব কিছু মিলেই কৃষকের কোনো দিকে কাভার হয় না। যারা কিনবো যারা মানে জমিন বেশি হেরার থেকে কিনবো, আর যারা জমিন কম হেরার থেকে তো আপনার ধান কিনতো না। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সরকার 33 টাকা কেজি দরে 3074 মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 27021 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি দরে 5593 মেট্রিক টন
আতপ চাল ক্রয় করবে। এখনও ধান পুরোপুরি আমাদের এখানে কাটা হয় নাই, মাত্র 15% ধান কাটা হয়েছে। বাকিটা ধান কাটা হইলে আশা করি ধানের বাজার নিম্নমুখী হবে এবং আমরা 100% ধান চাল সংগ্রহ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া 55,200 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জলাবদ্ধতায় উর্বরতা হারিয়ে ধানের জমিতে পাতা মোড়ানো রোগসহ দেখা দিয়েছে পোকার আক্রমণ। বালাইনাশক ছিটিয়েও হচ্ছে না কাজ। এতে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ব্যাহত হচ্ছে ধান উৎপাদন। এ অবস্থায় নতুন জাতের ধান চাষে আগ্রহী করতে পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আদুরভিটি গ্রামের কৃষক মনির হোসেন 3 মাস আগে 3 বিঘা জমিতে স্বর্ণা 91 ও 92 জাতের ধানের চাষ করেন। তবে পাতা মোড়ানো রোগ আর পোকার আক্রমণে ফলন খুব একটা ভালো হয়নি। এই সেচ প্রকল্পের স্যাঙ্গাসর, ষাটনল, বাগানবাড়ি, সুজাতপুর, ফতেপুর সহ আরও ফসলি জমিতে একই চিত্র। আগস্ট মাসে টানা বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে ধানের চারা। এতে চারার গোড়ায় পানি জমে উর্বরতা কমে যায়। ধানে পাকা সোনালী রং আসলেও ভেতরে ফাঁপা। তবে বালাইনাশক ছিটিয়ে ধান শেষ রক্ষার চেষ্টা কৃষকের। 800 টাকার ওষুধ আনলা দিলাম, কয়টা ভালো হইব, কাম হইল না। ওখানে আল্লাহ জানে, ক্ষেত্রে বলে জানে, ওখানে আবার কারেন্ট পোক। পোকার ওষুধ এলে 3বার দিলাম, পোক ওষুধে কাজ করতে আছে না। জন্ডিস মোটামুটি ঠিক হয়ে আইছে, পরে দর্শা আবার ফসার ওষুধ দেওয়ার পরে একটু নিয়ম আইছে, এখন আবার দর্শা কারেন্ট হয়ে। সনাতন জাতের ধানের পরিবর্তে নতুন জাত চাষে আগ্রহী করতে কৃষককে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। BR11 করেছে অনেকে, তো ওইটা না করে আধুনিক যে ধানগুলো আছে আমন মৌসুমে 87, 95 এই ধানগুলো করার জন্য, এগুলো রোগ সহনশীল এবং পোকা সহনশীল জাত, তো এই ধানগুলো করতে বলেছে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে মোট জমির পরিমাণ 27,000 হেক্টর। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে 9,000 হেক্টরে। হেক্টর প্রতি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 2.9 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাঙামাটিতে উদ্বোধনের 1.5 বছরের মাথায় আর কাজে আসছে না বন্য হাতির হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো সোলার ফেন্সিং সিস্টেম। নজরদারির অভাব আর যন্ত্রপাতি চুরির ফলে এখন পুরো অকেজো এই বৈদ্যুতিক বেড়া। এতে ফের বন্য হাতির উৎপাতের আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বন বিভাগের দাবি শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। লোকালয়ে প্রায়ই ছুটে আসছে বন্য হাতি, তাণ্ডব চালানোই মারাও পড়ছে কখনো কখনো। রাঙামাটির কাপ্তায়ে এই সংকট নিরসনে 2022 সালে প্রশান্তি পার্ক থেকে জীবতলী পর্যন্ত 8 কিলোমিটার এলাকায় স্থাপন করা হয় সোলার ফেন্সিং, যার সুফলও পাচ্ছিলেন স্থানীয়রা। তবে বছর দেড়েকের মধ্যে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন 5 কিলোমিটার এলাকায় অচল হয়ে পড়েছে সোলার ফেন্সিং। বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে তার, অযত্ন অবহেলায় ফেন্সিং এর পিলার বেয়ে উঠেছে লতা পাতাও। কোথাও আবার চুরি হয়ে গেছে সোলার বক্সও। আবার যেখানে বক্স রয়েছে সেখানে নেই সোলার প্যানেল ও ব্যাটারি। এতে কাজ করছে না বৈদ্যুতিক এই বেড়া। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের উদাসীনতায় অল্প দিনেই অকেজো হয়ে পড়েছে ফেন্সিং সিস্টেম। ফের বন্য হাতির আক্রমণের শঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। এখন ওই তারটা চুরি হয়ে গেছে নাকি, লাইন থাকে না, এখন ওইটার কারণে হাতিগুলো আসে যায়। ফেন্সিং নষ্ট হয়ে গেছে, এখন তো ভয়াবহ আছে। এই ফেন্সিংটা দেওয়ার পর তেমন একটা হাতি আসে নাই, তো এটা নষ্ট হওয়ার পর এই যখন পরিস্থিতি, তখন ফেন্সিং সিস্টেম অচলের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দুষছে বন বিভাগ। গত কিছুদিন আগে বর্ষায় 2-1 জায়গায় আপনার গাছের ডালপালা পরে কিছু তার আপনার ছিঁড়ে দেয়। শর্ট টাইমের মধ্যে আমরা উচ্চমতা রিপেয়ার করে আমরা লাইনগুলোকে পূর্ণাঙ্গ সচল করতে পারবো আমি মনে করি। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হয় প্রায় কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে না পারলে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে জনগণের বিজয় ধূলিসাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, এত বড় বিজয় ধূলিসাৎ হয়ে যাবে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এদিকে ঊর্ধ্বমুখী আলুর দামে আরও যোগ হয়েছে 5 টাকা। আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, হ্যাঁ এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, কিনতে পারতেছি, এটা তো দেখতেছেন, খেতেই হবে। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। আমরা তেল কিনতে আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে, কোম্পানিতে তেল আসতেছে না। চাইতেছি 10 কার্টন, ডিলার দিচ্ছে 5 কার্টন। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। পুরান আলু তো শেষ হয়ে গেছে, আর নতুন আলু আছে, কমিয়ে দেবে দাম। সরকারের হাতে কিছু আলু আছে, যদি বান বন্যা ঝড় তুফান হয়, একথা আবার বীজের প্রয়োজন আছে। এই জিনিসের সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য একটু টাফ হয়ে যায়, প্রাইসটা অনেক হাই। আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। নদীর মাছ কেজিতে 200-300 টাকাও বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই, 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো আছে আর কি। আমরা এর থেকে কমবো আশাবাদী। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও হবিগঞ্জে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। ঊর্ধ্বমুখী দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। হবিগঞ্জের সবজির বাজার অনেকটা চড়া ছিল এবং বিশেষ করে যে সবজির বাজারে যে এখানে আমরা চাষি বাজারে আছি, এখানে এই চাষি বাজারে প্রচুর সবজি এখানে উঠে। হবিগঞ্জের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, বিভিন্ন উপজেলা আছে, উপজেলা থেকে চাষিরা সবজি সংগ্রহ করে এই বাজারে সকালে নিয়ে যান এবং এই বাজারে টাটকা বিষমুক্ত সবজি এখানে পাওয়া যায়, যার জন্য এখানে পাইকারি এবং বিশেষ করে খুচরা যে ক্রেতারা আছেন তারা অনেক সময় এখানে সবজির জন্য আসেন। আমরা কথা বলেছিলাম সবজি যারা ব্যবসা করেন, তারা ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে আসলে হবিগঞ্জে যে সবজির বাজার খুবই চড়া ছিল। স্মরণকালের সবচেয়ে বেশি দামে সবজি হবিগঞ্জে বিক্রি হয়েছে, কিন্তু বাজারে সরবরাহ অনেক বেশি আছে। কিন্তু সরবরাহ বেশি থাকার পরেও সবজির দাম যেভাবে আশা করা ছিল যে শীত মৌসুমে যেভাবে সবজির দাম অনেকটাই কমে, কিন্তু সেভাবে সবজির দাম কমছে না, যার জন্য হবিগঞ্জের যে সাধারণ ক্রেতারা আছেন, যে সাধারণ ক্রেতারা হিমশিম খেতে হচ্ছে এই সবজি বাজার থেকে। আমরা কথা বলেছিলাম সবজি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে এখানে যে বাজারের যে সবজি, এই সবজিগুলা বিষমুক্ত সবজি এবং টাটকা সবজি পাওয়া যায়, কিন্তু সবজি বাজার এখানে বাজারের যে দাম, এই দামের ব্যাপারে যারা সবজি কৃষক আছেন তারা জানিয়েছেন যে সবজির যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে বীজ, সার এসবের মূল্য বেশির কারণে সবজির দাম সরবরাহ বেশি হওয়ার পরেও সবজির দাম কমছে না। তারপরেও এখানে গত 15 দিন থেকে 15 দিন আগে যেভাবে সবজির দাম ছিল, প্রত্যেকটি সবজির দাম ছিল 100 টাকার উপরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকের বাজারে কিছুটা সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে টমেটো 80 থেকে 90 টাকা এবং আলু 70 টাকা। এছাড়াও যে সবজিগুলো আছে, এই সবজিগুলো মোটামুটি কমতে শুরু করেছে সবজির দাম। তারপরেও আমরা সাধারণ যে গ্রাহক দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে
গ্রাহকরা যে সবজি কিনতে তারা হিমশিম খেতে হচ্ছে। যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে দেশের যে সব কিছুই দাম বেশি, সেই ক্ষেত্রে আবার সবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া ছিল, এই ক্ষেত্রে সবজি কিনে খাওয়া সাধারণ যে নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যদি এই যে তারা আশা করছেন যে এখানে শীত মৌসুমে যেহেতু সবজি বিভিন্ন জায়গা থেকে সরবরাহ বাড়ছে, সেই ক্ষেত্রে সবজি বাড়ার সাথে সাথে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দামও কমবে, এই আশা সাধারণ ক্রেতাদের। এবং ব্যবসায়ীরা বলছেন যে ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং এই সবজির দাম আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল আজকে সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী মাছ ধরার বাউত উৎসব। বিভিন্ন জেলা থেকে শৌখিন মাছ শিকারীরা এসেছেন রুহুল বিলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনার ভাঙ্গুড়ার রুহুল বিলে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুল বিলের পারে। আসলে একদিকে শীতের তীব্রতা, অপরদিকে ঠান্ডা পানি, এরই মাঝে কিন্তু মৎস্য শিকারীরা এসেছেন মৎস্য শিকার করার জন্য, দল বেঁধে মৎস্য শিকার করার জন্য। এটাকে বলা হয়ে থাকে কিন্তু বাউত উৎসব। আসলে এই দল বেঁধে যে মাছ শিকার করা হয়, এই বাউত উৎসবটা কিন্তু প্রতি বছরের নয়, এবারও কিন্তু পালন করা হচ্ছে। আমরা সর্বপ্রথম সকাল থেকে আসলে যেমনটি দেখেছি যে ফজরের আজানের পরপরই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। ভিড় জমিয়ে কিন্তু সর্বপ্রথম নিজেদের হাতে যে সকল জাল দড়ি ছিল সেগুলো কিন্তু গুছাতে ব্যস্ত সময় পার করেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু যারা বাউত মাছ ধরার বাউত উৎসবের যে বাউতরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছেন। তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় আসলে সকলে নিজ নিজ দায়িত্বে মাছ ধরার একটি উৎসবমুখর পরিবেশ শুরু হবে, অর্থাৎ সকলেই পলো এবং জাল দিয়ে কিন্তু মাছ ধরা শুরু করবে। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে প্রতি বছর যে পরিমাণে বাউত উৎসবে মানুষের উপচে পড়া ভিড় হয়, তবে কিন্তু এবছর আমরা সকাল থেকে দেখছি যে তুলনামূলক ভিড় কিন্তু খুবই কম, অর্থাৎ বলা যেতে পারে শতকরা 20 ভাগ মানুষ কিন্তু এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। তবে আমরা যারা শৌখিন মৎস্য শিকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত যারা আসেন তারা কিন্তু এসে পৌঁছে যাবে। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মৎস্য যে শিকার করতে এসেছেন তারা কিন্তু শুধু পাবনা জেলা থেকে নয়, পাবনা জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা সিরাজগঞ্জ, নাটোর সব বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে কিন্তু এসে মৎস্য শিকার জন্য এসে থাকেন। জানিয়ে রাখি যে এই বাউত উৎসব কিন্তু প্রতি বছর কিন্তু অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে। শৌখিন মাছ শিকারীরা এসে দলবদ্ধভাবে এখানে মাছ শিকার করে। এবারে কিন্তু মাছ গান পালন করা হবে, তবে কিন্তু সবচেয়ে আজকে কিন্তু বড় আয়োজন রয়েছে। বড় আয়োজন থাকলেও কিন্তু চোখে পড়ার মতো এখন পর্যন্ত কিন্তু বেশি বাউত আমরা দেখতে পাচ্ছি না। এর আগের দিনে আমরা গত বছর কিংবা এর আগেও আমরা যেমন বাউত দেখেছি, তারা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছিলেন, কিন্তু এবার খুব কম হয়েছে। মজার ব্যাপার হলো একসঙ্গে যখন বাউতরা কিন্তু মাছ ধরতে আসেন তখন কিন্তু আসলে দেখতে ভালো লাগে। এছাড়া এখন বর্তমানে আমরা যে মানুষগুলো দেখতে পাচ্ছি তুলনামূলক বাউত উৎসবে যখন অন্যান্য দিনে আমরা দেখেছি যে বাউত উৎসব হয়েছে, সে সকল অনুষ্ঠানে কিন্তু মাছ ধরতে যারা পানিতে নেমেছে তার থেকে বেশি মানুষ কিন্তু পাড়ের উপরে অপেক্ষা করে মাছ ধরতে, কে কি মাছ ধরতে সেগুলো কিন্তু দেখার জন্য গভীর আগ্রহে চেয়ে থাকতো। কিন্তু এখন তুলনামূলক কিন্তু মানুষের পরিমাণও খুব কম রয়েছে। এদিকে আমরা মাছ শৌখিন যারা মাছ শিকার করতে এসেছেন তারা কিন্তু বলছেন যে গত বছরও তারা কিন্তু মাছ খুব কম পেয়েছেন, এ কারণে কিন্তু মানুষজন আগ্রহ হারাচ্ছেন এই মাছ ধরতে আসার এই সকল কারণে। তারা কিন্তু বলছেন যে চায়না দুয়ারের জাল এবং কারেন্ট জাল দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যারা রয়েছেন তারা কিন্তু মাছ ধরে নিয়ে গেছেন, যে কারণে কিন্তু এখন বাউত উৎসবে কিন্তু আগের তুলনায় এখন মাছ পাওয়া যায় না। এর আগে কিন্তু আমরা দেখেছি যে 4 কেজি 5 কেজি ওজনের চিতল মাছ, রুই মাছ, এছাড়া ভালো ভালো অনেক বড় বড় মাছ কিন্তু এ সকল এলাকা থেকে পাওয়া গেলেও এখন কিন্তু মাছ খুব কম পাওয়া যাচ্ছে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এখানে কিন্তু গত বছরের তুলনায় এই বছর লোক কম হয়েছে, কিন্তু গত বছরে তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে হাজার হাজার মানুষ কিন্তু মাছ ধরতে আসলেও তাদের মধ্যে মাছ কিন্তু পেয়েছেন খুবই কম, অর্থাৎ 50 থেকে 60 জন মানুষ কিন্তু মাছ পেয়ে খুশি হয়েছেন। এছাড়া কিন্তু আরও একটি বিষয় জানিয়ে রাখি যে মাছ ধরে খুশি হয়েছেন, তবে পরবর্তীতে আরেকটি বিষয় জানার রয়েছে, সেটা হলো এখানে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রভাবশালীরা যাতে বিলের মাছ যাতে ধরে না নিতে পারে কিংবা বিষ প্রয়োগ করে মাছ নষ্ট না করতে পারে সেদিকে তারা প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়।
নাটোর চিনিকলের 2024-25 মৌসুমের আখ মারাই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মারাই মৌসুম উদ্বোধন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় চিনিকল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি মারাই মৌসুমে জেলা চিনিকলে 90,000 মেট্রিক টন আখ মারাই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে সুন্দরবন সহ উপকূলীয় এলাকা। আবার সুন্দরবনের দীর্ঘমেয়াদী ক্ষতি করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণ। ফলে নদী দূষণে মারা যাচ্ছে একমাত্র ম্যানগ্রোভ বনের প্রাণ প্রকৃতি ও জলজ প্রাণী। দ্রুত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ফিরে আসার পরামর্শ পরিবেশবাদীদের। বাগেরহাটের মোংলায় এক সমাবেশে সুন্দরবন সংলগ্ন এলাকার দূষণ রোধের দাবি করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবন ও এর আশপাশের এলাকার দূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন ও সংস্থা। সরকার পতনের পর নানা উন্নয়ন প্রকল্পের দূষণের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছেন পরিবেশবাদীরা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের দূষণ রক্ষায় শুক্রবার বাগেরহাটের মংলায় সমাবেশ করে বেসরকারি সংগঠন ধরিত্রী রক্ষা আমরা, সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটার কিপার। বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ পশ্চিমা অঞ্চলে নদী দূষণের কারণে মারা যাচ্ছে মাছ ও জলজ প্রাণী, উজাড় হচ্ছে সুন্দরবন। সুন্দরবন সংলগ্ন এলাকার দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জলবায়ুর পরিবর্তনের কারণে যে আকস্মিক যে দুর্যোগগুলো তৈরি হচ্ছে, এটি অনতিবিলম্বে প্রতিরোধ করা। আমাদের যদি সুন্দরবন না থাকে তাহলে আমরা অবশ্যই শুধু আমরা সুন্দরবন উপকূলীয় মানুষ না, বাংলাদেশই টিকে থাকবেন আমি মনে করি। সমাবেশে উঠে আসে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকারক দিকগুলো। বক্তারা জানান, এই বিদ্যুৎ কেন্দ্রের দূষণ রোধ না করলে ভবিষ্যতে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। দক্ষিণ এবং উত্তরের সকল মানুষকে নিয়ে আমরা এই মানসিকতার পরিবর্তন করে যাতে জলবায়ু সম্মেলনগুলি বাস্তবিক করতে মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর হয়, সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সমাবেশে উপকূলীয় এলাকার কয়েকশো মানুষ অংশ নেন। পরে গ্রামীণ লাঠি খেলার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সময় সংবাদ, মোংলা। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কফি শপ চালু করেছে জনপ্রিয় চেইন শপ স্টারবাকস, যেখানে খুব সহজেই দেখা যাবে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকা, যে দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। এরই মধ্যে সেখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। জনপ্রিয় এই কফি শপটি সীমান্ত এলাকার পর্যটন খাত সমৃদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা। স্টারবাকসের ক্যাফেতে প্রিয় কফি পান করছেন কফি প্রেমীরা। আপাত দৃষ্টিতে এটা 8-10টা সাধারণ দৃশ্যের মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ায় কফি পান করতে করতে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি, যা সচরাচর দেখা সম্ভব নয়। সম্প্রতি উত্তর কোরিয়া সীমান্তের কাছেই দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে পাহাড়ের ওপর কফি শপের উদ্বোধন করেছে স্টারবাকস, যেখানে পছন্দের কফি সহ হালকা নাস্তার পাশাপাশি বাইনোকুলার দিয়ে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন কফি প্রেমীরা। দক্ষিণ কোরিয়ার এজিবং পিস ইকো পার্কের পর্যবেক্ষণ কেন্দ্রে স্টারবাকসের শাখা চালু হয় উচ্ছ্বসিত কফি প্রেমীরা। এমনকি জনপ্রিয় এই কফি চেখে দেখতেও দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। প্রতিবেশী দেশের পাশেই স্টারবাকসের কফি শপ উদ্বোধন হয়েছে শুনেই আমি চলে এসেছি। উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে দেখতে কফি পানের অনুভূতি অন্যরকম। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকার এই কফি শপটি চালুর ফলে কফির পাশাপাশি কড়া নিরাপত্তা বেষ্টিত উত্তর কোরিয়ার দৃশ্য দেখতে বহু দর্শনার্থী ভিড় করবেন বলে মনে করছেন স্থানীয়রা, যা দেশটির পর্যটন খাতেও ভূমিকা রাখবে বলে ধারণা তাদের। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষই মনে করেন উত্তর কোরিয়া ঘেঁষা এই সীমান্ত অন্ধকারাচ্ছন্ন এলাকা। তবে এই কফি শপ চালুর মধ্য দিয়ে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। মূলত এজিবং পাহাড়ের ওপর পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হয়েছিল 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধের সময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটিতে একটি স্মৃতিসৌধও রয়েছে।
নাসরিন রুমি, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে সাজ রব। আগামী 40 দিন স্পেনের রাস্তাঘাট আলোকসজ্জিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী মাদ্রিদ সাজানো হয়েছে 1,20,00,000 এলইডি লাইট দিয়ে। গ্রিসেও চলছে ব্যাপক আয়োজন। আতশবাজি, আলোকিত রাস্তা, সাজানো গাছ, চারপাশে উৎসবের আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে স্পেনের মাদ্রিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে 1,20,00,000 এলইডি লাইট দিয়ে আলোকিত করা হয় সেন্ট্রাল পুয়ের্তা দে সোল স্কোয়ার সহ আশপাশের বিভিন্ন এলাকা। এর উদ্বোধন করেন স্প্যানিশ ফুটবল টিমের কোচ। এ সময় উপস্থিত ছিলেন বহু মানুষ। আগামী 40 দিন এ আলোকসজ্জা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমি অনেক খুশি। ক্রিসমাস ট্রিকে সাজানোর পর চারপাশের পরিবেশ অনেক বেশি ভালো লাগছে। শুধু স্পেন নয়, বর্ণিল আলোকছটায় রাতের অন্ধকার কেটেছে গ্রিসে। রাজধানী এথেন্সের মেইন স্কোয়ারে ক্রিসমাস ট্রিকে আলোকিত করেন মেয়র হ্যারিস জুকাস। সাজানো হয় পার্লামেন্ট ভবনও। নর্দার্ন গ্রিস থেকে আনা 20 মিটার উঁচু একটি গাছ সাজানো হয় সিনট্যাগমা স্কোয়ারে। এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। বছরের শেষ সময়ের এই আয়োজনে একরাশ মুগ্ধতা তাদের চোখে মুখে। শিশু এবং বয়স্করা খুবই আনন্দ করছে, ছবি তুলছে। বড়দিনে আমি সবার সুস্থতা কামনা করছি। ক্রিসমাস ট্রি আনন্দ, নতুন সম্ভাবনার প্রতীক। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। পুরো ডিসেম্বর জুড়ে চলবে বড়দিনের এই উৎসব। বাহারি খাবারের পসরা বসাবেন দোকানিরা। আয়োজন থাকবে কনসার্টেরও। নতুন বছরের শুরুতে থাকবে বর্ণিল আতশবাজিও। মৌসুমীর সাথেই সময় সংবাদ। খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের আগে তাই ঘাম ছড়ানো অনুশীলন নিগার সুলতানা জ্যোতিদের। ইনজুরির শঙ্কা কাটিয়ে প্রস্তুত প্রথম ওয়ানডের সর্বোচ্চ স্কোরার শারমিন সুক্তা। অন্যদিকে সংবাদ সম্মেলন এড়িয়ে আইরিশরা নিজেদের চাঙ্গা রেখেছেন ভিন্ন উপায়ে। হোম অফ ক্রিকেটে মাতেন ঢাকার ঐতিহ্যবাহী যান রিকশা নিয়ে। ম্যাচটি শুরু হবে শনিবার সকাল 10টায়। প্যাডেলের চাপে এগিয়ে চলছে রিকশা। সারিবদ্ধ, চোখে উচ্ছ্বাস, ভিন্ন অভিজ্ঞতা অন্তত আইরিশ ক্রিকেটারদের জন্য। রিকশা শহর ঢাকা বিশ্ব ঐতিহ্যের অংশ, ইউনেস্কোর অপরিমেয় সংস্কৃতির স্বীকৃতি। প্যাডেলের রিকশা চড়া কান্না প্রিয়। আইরিশ ক্রিকেটাররাও তাই সেই অভিজ্ঞতা নিয়েছেন সুযোগ পেয়েই। শুধু কি তাই, গ্যাবি লুইস, আর্নেল ক্যালিরা নিজেরাই যাত্রী থেকে বনে গেলেন চালক। দেখে কে বলবে প্রথম ওয়ানডে হারে ব্যাকফুটে আয়ারল্যান্ড। তবুও কঠিন পরীক্ষার আগে যতটা নির্ভর থাকা চাই। তবে ভীষণ সিরিয়াস বাংলাদেশ। মূল মাঠের পর একাডেমিতে ব্যাটারদের পরিশ্রম। এই ম্যাচেই যে সিরিজ নিশ্চিত করা চাই, যেখানে টাইগ্রিসদের আরো আত্মবিশ্বাসী করছে আগের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে, ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত টাইগ্রেস। এ ম্যাচেও মিরপুরের স্লো উইকেটের বিবেচনায় নাহিদা রাবেয়া সুলতানার স্পিনের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে। সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্কোরিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। ঘরের মাঠে খেলা সবশেষ 3 ওয়ানডে সিরিজে একটা করে জয় আর হার টাইগ্রেসদের। ভারতের সঙ্গে সিরিজটি হয়েছে ড্র। আয়ারল্যান্ড নারীদের হারিয়ে ধুঁকতে থাকা বছরের শেষটা তাই রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের সংকট, ইনজুরি আর সাকিব ইস্যুতে জটিলতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বিপাকে বিসিবি। জানা গেছে বোর্ডকে দেয়া শর্ত ইতিবাচক না হওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব।
বাস্তবতা বলছে শেষ তার আন্তর্জাতিক ক্যারিয়ারও। ইনজুরিতে থেকে সেরে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় নাজমুল হোসেন শান্তকে নিয়ে নির্বাচকরা রয়েছেন দ্বিধায়। সেক্ষেত্রে টাইগার স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ক্যারিবিয়ান সফরে স্বস্তি নেই টাইগার ক্রিকেটে। প্রথম টেস্টে বড় হার চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা। তবে ব্যর্থতার ব্যবচ্ছেদের সময় নেই নির্বাচকদের। তাদের এখন বড় চ্যালেঞ্জ ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দল গোছানো, যেখানে বড় খবর বোধ হয় সাকিব আল হাসানের নাম না থাকা। বোর্ডকে দেয়া ৩ শর্ত পূরণ না হওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো থাকছেন না সাকিব। আর তাকে ছাড়াই দল গঠনের অনুমতি মিলেছে বিসিবির পক্ষ থেকে। তার মানে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষটাও দেখে ফেলেছেন মিস্টার 75। ভারতের বিপক্ষে কানপুরে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচটা। তবে এতে সমস্যা কমেনি, বরং বেড়েছে বইকি। পরিবারকে সময় দিতে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন মুস্তাফিজ। ইনজুরিতে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মুশফিকের। নতুন করে সেই তালিকায় যোগ হয়েছে তাওহিদ হৃদয়ের নাম। শনিবার তার এমআরআই করা হবে, তারপরই আসবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাপারে সিদ্ধান্ত। শান্তকে নিয়ে শঙ্কা আপাতত নেই, তবে ভবিষ্যৎ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় কিছুটা দোটানায় নির্বাচকরা। সেক্ষেত্রে শান্তকে নিয়ে হয়তো দল ঘোষণা করা হবে, তবে তার বিশ্রাম মিলতে পারে প্রথম 2-1টি ম্যাচে। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল। প্রশ্ন তবে সেখানে সুযোগ মিলবে কাদের? খেলোয়াড় সংকটে সাদামাটা স্কোয়াড নিয়েই খেলতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ, যেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ফিরতে পারেন টেস্ট স্কোয়াডের অনেকেই। মাহিদুল ইসলাম অঙ্কন, সাদাত হোসেন দীপুদের সঙ্গে আলোচনায় জয় আফিফরা। টিকিট পাওয়ার সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রবি অথবা সোমবার দেশ ছাড়বেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠক। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে চূড়ান্ত আপত্তির মাঝেই একদিনের সময় চেয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে সরকারের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট পাকিস্তান। শনিবার সদস্য দেশগুলোর প্রতিনিধির সঙ্গে নিয়ে আবারও ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি। পাকিস্তান কি তবে নতি স্বীকার করতে যাচ্ছে ভারতের গোয়ার্তুমির কাছে? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠকে পিসিবির সময় চাওয়ায় এমন সম্ভাবনাই দেখছেন সংশ্লিষ্টরা। আবার এটাও ঠিক, সময় চাইলেও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জোর আপত্তি জানিয়ে গেছেন ক্রিকেট পাকিস্তান সভাপতি মহসিন নাকভি। পিসিবি বিসিসিআই এর অনড় অবস্থানের জন্য বাধ্য হয়ে জরুরি সভা আহ্বান করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশ ছাড়াও উপস্থিত ছিল 3 সহযোগী দেশের প্রতিনিধিরাও। দুবাই থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ হন মহসিন নাকভি, ছিলেন জয় শাহ। তবে সবার উপস্থিতি থাকলেও মাত্র মিনিট 10 মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বহুল প্রত্যাশিত এই মিটিং। এই বৈঠক থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভবিষ্যৎ নিশ্চিত হওয়া যাবে এমন ধারণা ছিল সবার। কারণ আলোচনায় ঐক্যমত না আসলে কণ্ঠভোটের ব্যবস্থা করে রেখেছিল আইসিসি। কিন্তু সে পর্যায়ে যাওয়ার আগেই শেষ করা হয় বৈঠক। মূলত পিসিবি 24 ঘন্টা সময় চাওয়ার জন্যই মিটিং পোস্টপোন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে চূড়ান্ত আপত্তি থাকার পরও কেন সময় চাইল পিসিবি? এই 24 ঘন্টায় নতুন করে কি সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট পাকিস্তান? গণমাধ্যমে গুঞ্জন, সরকারের সঙ্গে আলোচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় পাকিস্তান। কারণ বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে না। এই ক্ষেত্রে পাকিস্তান কি পলিসি গ্রহণ করে সেটা জানার জন্যই মহসিন নাকভির এই কালক্ষেপণ। এই পরিস্থিতিতে 3 উপায়ে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1, আয়োজক পাকিস্তানই হবে সব ম্যাচ, ভারত এসে খেলবে সেখানে। 2, হাইব্রিড মডেল, যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে। সেটা কোথায় হবে তা নিশ্চিত করবে আইসিসি। 3, টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব থাকবে পাকিস্তানের কাছেই, কিন্তু সবগুলো ম্যাচ হবে তৃতীয় কোনো দেশে। এর আগে ভারতের অনড় অবস্থানের জন্য এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান, যেখানে রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছিল কলম্বো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসবে সেই আশায় ছাড় দিয়েছিল পিসিবি। কিন্তু এবার মনে হয় না সেই পথ মারাবে মহসিন নাকভির বোর্ড। সে যাই হোক, এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে তা জানতে আর একটু অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। নতুন মৌসুমের রাজার বেশে যাত্রা শুরু বসুন্ধরা কিংসের।
লিগের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে গোল বন্যায় ভাসিয়েছে 5 বারের চ্যাম্পিয়নরা। হোম ভেন্যুতে প্রতিপক্ষকে 7-0 গোলে বড় ব্যবধানে হারিয়েছে কিংস। জোড়া গোল করেছেন কিংসের ফরাসি ফুটবলার জারেদ খাসা ও রাকিব হাসান। একটি করে গোল করেছেন ফাহিম, মিগুয়েল ফেরেরা ও মুজিবুর রহমান জনি। ঘরের মাঠে প্রতিপক্ষ যোজন যোজন পিছিয়ে থাকা দল, সঙ্গে আছে 5 বারের লিগ টাইটেল জয়ের দারুণ আত্মবিশ্বাস। হোম ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2024-25 মৌসুমের শুরুটা তো এমনই প্রত্যাশিত ছিল বসুন্ধরার রাজাদের, হলো তেমনটাই। রাজার বেশে নতুন এ যাত্রা শুরু কিংসের। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর চিত্রটা সবারই জানা। আর্থিক সংকটে লিগে অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটিয়েই মাঠে নামে তারা। প্রথম ম্যাচটাই শক্ত প্রতিপক্ষের সঙ্গে, তাই চাপটা যে অনেক বেশি তা স্পষ্ট ছিল ম্যাচের প্রথম মিনিট থেকেই। 2 মিনিটেই প্রথম আক্রমণ বসুন্ধরার। এর ঠিক 1 মিনিট পরই কিংসের ফরাসি ফুটবলার জারেদ খাসা ম্যাজিক দেখে দর্শকরা। ম্যাচের 3 মিনিটে ক্যাপ্টেন মিগুয়েল দামাসেনোর পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। 7 মিনিটে কিংসের নিশ্চিত গোল ঠেকান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। ম্যাচের 23 মিনিটেই লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিম 7 মিনিটে সুযোগ নষ্ট করলেও এবার আর ভুল করেননি তিনি। দুর্দান্ত শটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে বোকা বানান ফাহিম। 6 মিনিট পর ক্যাপ্টেন মিগুয়েল দামাসেনোর গোলে ব্যবধান হয় 3-0। এর ঠিক 10 মিনিট পর আবারও খাসা ম্যাজিক। 39 মিনিটে এই ফরাসি ফুটবলারের গোলে 4-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরার রাজারা। প্রথমার্ধে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো একবারের জন্য বল টাচ করতে পারেননি। 4 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও যথারীতি কিংসের অ্যাটাকেই শুরু খেলা, যদিও বেশ কিছু আক্রমণ করে চট্টগ্রাম আবাহনীও। 70 মিনিট পর্যন্ত কিংসকে আর ব্যবধান বাড়াতে দেয়নি সাইফুর রহমান মনির দল, তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের 70 মিনিটে মুজিবুর রহমান জনির গোলে ব্যবধান হয় 5-0। এর 2 মিনিট পরই জ্বলে ওঠেন রাকিব, গোল করে স্কোর লাইন করেন 6-0। 83 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত কোনো গোল শোধ দিতে না পেরে কিংসের কাছে অসহায় আত্মসমর্পণ করেই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। আর লিগের প্রথম ম্যাচে 7-0 ব্যবধানের বড় জয় নিয়ে উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বড় জয়ে নতুন মৌসুম শুরু মোহামেডানের। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রমোশন পাওয়া ঢাকা ওয়ান্ডার্সকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। জোড়া গোল করেছেন মোহামেডানের তারকা ফুটবলার সোলেমান দিয়াবাতে। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লম্বা অপেক্ষা শেষে মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নানান নতুনত্ব নিয়ে চমকের প্রত্যাশা থাকলেও শুরুতেই হোঁচট এই টুর্নামেন্টের। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হওয়া গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। তবে এই মাঠের অবস্থা রীতিমতো চোখ কপালে তুলতে বাধ্য করবে। পেশাদার ফুটবল তো দূরে থাক, যে কোনো ধরনের ফুটবলের জন্য উপযুক্ত না হলেও সেখানেই পর্দা উঠল নতুন আসরের। জোড়াতালি দেয়া মাঠ, আর তাতে ইনজুরির শঙ্কা নিয়েই খেলা শুরু হয় মোহামেডান আর ঢাকা ওয়ান্ডারার্সের, যেখানে দাপুটে পারফরমেন্সে বড় জয় তুলে নিয়েছে সাদা কালো শিবির। গোটা ম্যাচ জুড়ে পাত্তাই পায়নি দীর্ঘ 2 দশক পর প্রিমিয়ার লিগে ফেরা ওয়ান্ডারার্স। মোহামেডানের গোছালো ফুটবলের সঙ্গে নিজেদের পার্থক্যটা বুঝেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটা। ম্যাচের প্রথমার্ধেই 3 গোল হজম করে দেশীয়দের নিয়ে গড়া ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধে সে তুলনায় কিছুটা প্রতিরোধ করেছিল প্রমোশন পাওয়া ক্লাবটি। তবে ম্যাচের শেষের 10 মিনিটে আবারও ছন্নছাড়া ফুটবল। দিয়াবাতের দ্বিতীয় গোলের পাশাপাশি আরও 2 গোল হজমে প্রত্যাবর্তনটা রাঙানো হলো না। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় 6-0 গোলের বড় পরাজয়কে সঙ্গী করে। তবে গাজীপুরের মতো একপেশে ম্যাচ হয়নি মুন্সিগঞ্জে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গত আসরে টপ 4-এ শেষ করা পুলিশকে হারিয়ে নিজেদের শক্তিমত্তারও জানান দিল এই ক্লাবটি। ম্যাডি সিসের গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাদার্স, তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করে বসে তারা। 62 মিনিটে জাকারিয়া দারবুর জয়সূচক গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাবটি। সাব্বির মিথুন, সময় সংবাদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের মাঠে মোহামেডানের খেলতে না চাওয়ার অভিযোগ নিয়ে পরবর্তী সভায় আলোচনা হবে বলেও জানান তিনি। এছাড়াও ব্রাদার্সের ভেন্যু জটিলতা ও দর্শকহীন মাঠে ম্যাচ আয়োজনের অভিযোগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইমরুল হাসান। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্ধারিত মাঠে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে বাফুফে হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। নানা বিতর্ক অনিশ্চয়তা সঙ্গী করে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ভেন্যু জটিলতা, বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন আর দর্শকদের উগ্র আচরণে লিগ শুরুর আগে অভিযোগ তোলে ক্লাবগুলো। কিন্তু সেসব কি আর থামিয়ে রাখতে পারে মাঠের খেলা? দেশের ফুটবলের ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান দ্বৈরথ ছাপিয়ে এখন মাঠে উত্তাপ ছড়ায় বসুন্ধরা কিংস বনাম মোহামেডান। চ্যালেঞ্জ কাপেও ছিল সেই রেশ। তবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে ম্যাচ হওয়ায় ক্ষোভ ছিল মোহামেডানের। দর্শকদের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশেই বাধে বিপত্তি, যার প্রেক্ষিতে কিংসের মাঠে না খেলার ব্যাপারে বাফুফেকে চিঠি দিয়েছে সাদা কালোরা। যদিও কিংসের মাঠে মোহামেডানের না খেলার অভিযোগকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ও বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। বাফুফেকে চিঠি দেওয়ার পর অফিসিয়াল সিদ্ধান্তের আগেই মোহামেডানের এমন আক্রমণাত্মক অবস্থান নিয়ে অসন্তোষ কিংস কর্তৃপক্ষের। আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, সেই জন্য মাঠে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। আনুষ্ঠানিক মিটিং করে নি, সভা করে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে কিংবা আপিল কমিটিতে যাবে, তারপর ওরা যে সিদ্ধান্তটুকু নেয়। যে কোনো রকমের যদি কমপ্লেন থাকে তাদের, তাহলে এখানে যে সিচুয়েশনটা ঘটেছে না কেন সেটা বেসিক্যালি বিএফএফ দেখবে এবং বিএফএফ ডিসিপ্লিনারি কমিটি দেখবে। কিন্তু ডিসিপ্লিনারি কমিটির রেজাল্ট আসার আগেই মোহামেডান যদি চিঠি লিখে তার একটা ডিসিশন জানায় দেয়, এটা তাহলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এদিকে লিগ শুরুর আগে ভেন্যু ও সার্ভিসেস টিমের ফুটবলারদের না পাওয়ার অভিযোগ তোলে ব্রাদার্স ইউনিয়ন। ক্রীড়া পরিষদ থেকে নির্ধারিত ভেন্যুই ব্রাদার্সের জন্য নির্ধারণ করার পর তা নিয়ে আপত্তি একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য লিগ কমিটির চেয়ারম্যানের। সার্ভিসের দল কিন্তু চুক্তি থাকে, ওদের যখন খেলা থাকে তখন প্লেয়ারগুলো ছাড়তে হবে। তো ব্রাদার্সের অভিযোগ পুরোপুরি হাস্যকর। আমি তাদের অজ্ঞানতাকেই বলবো এটাকে। ব্রাদার্সের ভেন্যু মুন্সিগঞ্জ, তো মুন্সিগঞ্জ যখন ভেন্যু ওরা নিল, ওদের কিন্তু ক্রীড়া পরিষদ থেকে বলে দিয়েছে এই কন্ডিশনে তোমরা এই ভেন্যুটুকু পাবা। তারা কিন্তু সে সমস্ত শর্ত মেনেই কিন্তু ভেন্যুটা নিয়েছে। সুতরাং এখন অভিযোগ যেটা করছে এটা আমার মনে হয় পুরোপুরি ভিত্তিহীন। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে দর্শক মাঠে ফেরাতে প্রতি ম্যাচে লটারির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বাফুফের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশের জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। দায়িত্ব নিয়ে ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সে প্রাণ ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক, দেশের সাবেক তারকা অ্যাথলেট মোহাম্মদ শাহ আলম। দুর্নীতি দূর করে বন্ধ থাকা জাতীয় অ্যাথলেটিক্স চালুসহ নতুন খেলোয়াড় তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। পরিকল্পনা আছে বিদেশি কোচ নিয়োগেরও। দেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স একসময়ে দক্ষিণ এশিয়ায় দাপট ছিল দেশের অ্যাথলেটদের। তবে ফেডারেশন কর্তাদের চেয়ার দখলের আকাঙ্ক্ষা আর দায়সারা প্রতিযোগিতায় চেনা মুখগুলোই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সে। নতুন অ্যাথলেট তুলে আনায় ভাটা পড়েছে গেল কয়েক বছর ধরেই। 5 আগস্টের পর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাদের বেশিরভাগ পালিয়ে যাওয়ার পর অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে ফেডারেশনের। সমস্যা সমাধানে গেল 14 নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ 9টি ফেডারেশনে নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করে। সাবেক তারকা অ্যাথলেটদের অনেকেই জায়গা পেয়েছেন অ্যাথলেটিক্সের অ্যাডহক কমিটিতে। 19 জনের কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ও সাধারণ সম্পাদক শাহ আলমকে। 5 আগস্টের পর ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সকে সচল করার চ্যালেঞ্জ নিচ্ছেন শাহ আলম। ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিত করার পাশাপাশি জোর দিতে চান নতুন ক্রীড়াবিদ তুলে আনার দিকে। 3 মাস ব্লক ছিল রাজনৈতিক কারণে, সেখানে তো আমাদের কিছু হাত না ছিল না সেখানে। এখন আমরা যেহেতু দায়িত্ব পাইছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্রশিক্ষণ ক্যাম্প হইতে আরম্ভ করে বিভিন্ন গেমগুলি খুব তড়িৎগতিতে আমরা যাতে করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। 40টা ইভেন্ট আছে, 40টা ইভেন্টের উপরে আমরা প্রতিযোগিতা করব। সেখানে সারা দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করবে। সেই রেজাল্টের উপরে বেসিস করে যারা সম্ভাবনাময়ী অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ের জন্য তাদেরকে আমরা বাছাই করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করব। আগামী বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। নানা সমস্যায় পিছিয়ে পড়েছে গেমসের প্রস্তুতি। বিষয়টা মানছেন নতুন সাধারণ সম্পাদক। সবার সমন্বিত চেষ্টা ও নিজের অতীত অভিজ্ঞতায় সমাধান করতে চান শাহ আলম। আগামীতে যে
এই ক্যাম্প হবে, ট্রেনিং হবে। ট্রেনিংয়ে আমরা নিজেরা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করব এবং যাতে পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ হয় সেটার দিকে নজর থাকবে এবং আসন্ন সাব গেমসের যে রেকর্ড সেই রেকর্ডকে যে ম্লান করে আমরা যাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের প্রশিক্ষকরা আছে, তারা অত্যন্ত ভালো এবং তাদের পাশাপাশি আমি চাচ্ছি বিদেশে থেকেও কিছু প্রশিক্ষক আনবো, যাতে করে দেশি কোচ এবং বিদেশি কোচ এদের সমন্বয় করে আমরা যাতে করে ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের নজর থাকবে। দেশের সীমা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝ থেকেও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করে আনতে চায় নতুন কমিটি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।